এমটিএস 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার জিকেগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তো আজকে আমাদের হবে চ্যাপ্টার 8 মৌর্য সাম্রাজ্য। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 25 বছর বয়সে সিংহাসনে বসেন বা আরোহণ করেন এবং চাণক্য বা কৌটিল্যের সহায়তায় ধননন্দকে পরাজিত করে পাটলিপুত্র দখল করেন। বিন্দুসার ছিলেন তার পুত্র এবং অশোক ছিলেন বিন্দুসারের পুত্র। এই পয়েন্টগুলো মনে রাখবে। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোক ছিলেন বিন্দুসারের পুত্র। বিক্রমাদিত্য ছিলেন গুপ্ত বংশের সমুদ্রগুপ্তের পুত্র। এটাও যেহেতু অপশানে রয়েছে তাই এটা এখানে ব্যাখ্যা লেখা রয়েছে। মৌর্য যুগের ব্রাহ্মী লিপি কে পাঠাদ্ধার করেন? তো মৌর্য যুগের ব্রাহ্মী লিপি 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ পাঠাদ্ধার করেন। তো জেমস প্রিন্সেপ ব্রাহ্মী ও খারষ্ঠী লিপি পাঠাদ্ধার করেন। ব্রাহ্মী লিপি প্রাচীন ভারতের অন্যতম প্রাচীন লিপি, যা অশোকের শিলালিপিতে দেখা যায়। প্রিন্সেপ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্নতত্ত্ববিদ। মৌর্য সাম্রাজ্যের সেনাবাহিনীর কর্মকর্তাদের তাদের বেতন অনুযায়ী মিলিয়ে দেখুন। তো এখানে সেনাপতি রয়েছে, অধ্যক্ষ রয়েছে, মুখ্যবাস রয়েছে, নায়ক রয়েছে। বেতন দেওয়া রয়েছে 12,000, 8,000, 4,000 আর একটা বেতন রয়েছে 48,000। আচ্ছা, এখানে দেখো সেনাপতির সবথেকে বেশি বেতন, অর্থাৎ এর সঙ্গে হবে 4, 48,000, ঠিক আছে। তারপরে অধ্যক্ষ রয়েছে, মুখবাস রয়েছে, নায়ক রয়েছে। তো এর সঙ্গে 4 আমরা অপশানে দেখব কোনটাতে রয়েছে। এর সঙ্গে 4 অপশানে রয়েছে, একটাতেই অপশান সি। তো অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে। বাকি দেখো বি এর সঙ্গে 3, সি এর সঙ্গে 2 এবং ডি এর সঙ্গে 1। বি এর সঙ্গে 3 অধ্যক্ষ হচ্ছে, এগুলো এতটা মনে রাখার দরকার নেই। অধ্যক্ষ হবে তাহলে 4,000, মুখবাস হবে 8,000 আর নায়ক হবে 12,000, ঠিক আছে। এখানে ব্যাখ্যার্থ রয়েছে, দেখো মৌর্য সেনাবাহিনী অত্যন্ত সংগঠিত ছিল এবং এটি সেনাপতির অধীনে পরিচালিত হতো। প্রশাসনিক স্তরে প্রধান বিচারক ছিলেন ধর্মস্থিতিকালীন। স্থানীয় বিচার ব্যবস্থা পরিচালিত হতো আমাত্য, নগর, ব্যবহারিক মহামন্ত্রী ও গ্রাম বৃদ্ধ দ্বারা। সেলুকাস নিকেটর কার সমসাময়িক ছিলেন? তো সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন, কিন্তু এখানে অপশানে চন্দ্রগুপ্ত মৌর্য নেই। অপশানে রয়েছে চাণক্য, কনিষ্ক, অশোক, কালাশোক। আচ্ছা দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় সিংহাসনে বসেন, তার মানে ওই সময় চাণক্য ছিল। তো এখানে অ্যান্সার আমাদের চাণক্য নিব, ঠিক আছে। সেলুকাস ছিলেন আলেকজান্ডারের সেনাপতি এবং সেলিউসিড সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে চুক্তি করেছিলেন। চন্দ্রগুপ্তকে সাহায্য করেছিলেন চাণক্য বা কৌটিল্য। চাণক্যের আর একটা নাম কৌটিল্য। চাণক্য 3টা নাম রয়েছে, একটা চাণক্য, কৌটিল্য আর একটা হচ্ছে বিষ্ণুগুপ্ত। নিম্নলিখিত কোনটি প্রথম উপমহাদেশীয় সাম্রাজ্য ছিল? উপমহাদেশীয় সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এগুলো সব কোশ্চিন এমটিএস 2024 এসছে কিন্তু। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 322 সালে নন্দ রাজবংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এর রাজধানী ছিল পাটলিপুত্র। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক এবং কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কদফিসেস। ধম্ম শব্দটি সংস্কৃত ধর্ম শব্দের কোন ভাষাগত রূপ? তো ধম্ম এটা হচ্ছে প্রাকৃতিক ভাষা, অপশন সি। ধর্ম শব্দটি সংস্কৃত ভাষায় নৈতিকতা বা ব্রহ্মাণ্ডের নৈতিক শৃঙ্খলা বোঝাতে ব্যবহৃত হয়। তার প্রাকৃতিক রূপ হচ্ছে ধম্ম। যদিও পালি ভাষা প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থে ব্যবহৃত হয়েছিল, কিন্তু অশোকের শিলালিপিতে ধম্ম শব্দটি মূলত প্রাকৃতিক ভাষায় ব্যবহৃত হয়েছে। অর্থশাস্ত্রের লেখক নিচের কোন শাসকের সমসাময়িক ছিলেন? তো অর্থশাস্ত্রের লেখক হচ্ছেন চাণক্য বা কৌটিল্য, আর ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, যিনি চাণক্য নামেও পরিচিত, ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা। এই গ্রন্থটি রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং আইন সম্পর্কিত একটি বিস্তৃত গ্রন্থ। কৌটিল্য এতে 4টি আইন উৎসের উল্লেখ করেছেন: প্রথা, রাজাদেশ, পণ্ডিতের সিদ্ধান্ত এবং প্রচলিত আইন।
মৌর্য সমাজে মেগাস্থিনিস ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে ভাগ করেছিলেন। তার মধ্যে রাজদরবারের পরামর্শদাতা কোন শ্রেণীতে পড়ে? তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, সপ্তম শ্রেণীতে। তো মেগাস্থিনিস ছিলেন গ্রিক দূত, যিনি সেলুকাসের পক্ষ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। তার লেখা বই ইন্ডিকাতে তিনি সমাজকে 7 শ্রেণীতে ভাগ করেন। তো এখানে 7টা শ্রেণীর নাম দেওয়া রয়েছে। দার্শনিক, মনে রাখবে, পুরোহিত বা জ্ঞানী প্রথম শ্রেণীতে ছিল। তারপর হচ্ছে কৃষক, পশুপালক, শিল্পী, যোদ্ধা, পরিদর্শক আর পরামর্শদাতা, যেটা আমাদের কোশ্চিন। পরামর্শদাতা বা উপদেষ্টা কত নম্বরে? 7 নম্বরে। নিচের কোন ব্যক্তি মৌর্য যুগে ভারত ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ইন্ডিকা বইটি রচনা করেন? তো ইন্ডিকা বইটি রচনা করেন মেগাস্থেনিস, অপশন সি। মেগাস্থেনিস ছিলেন গ্রিক রাষ্ট্রদূত, যিনি সেলুকাস নিকেটরের পক্ষ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠানো হয়েছিলেন। তো এটা আমরা তো জানলাম। তিনি ইন্ডিকা নামে একটি বই লেখেন, যেখানে ভারতের ভূগোল, সমাজ ব্যবস্থা, অর্থনীতি ইত্যাদি সম্পর্কে বিশদ বিবরণ রয়েছে। আর যদিও কিছু তথ্য ভুল ছিল, তবু এই বইটি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ দলিল। আফগানিস্তানের অশোকের শিলালিপি আরামাইক ও কোন ভাষায় লেখা ছিল? তো আফগানিস্তানে যে অশোকের শিলালিপি পাওয়া গেছে সেটা আরামাইক ও গ্রিক ভাষায় লেখা। অশোকের শিলালিপিগুলো তো শিলালিপিগুলি মূলত ব্রাহ্মীয় খরষ্টি লিপিতে রচিত। তবে আফগানিস্তানের অঞ্চলগুলিতে আরামাইক ও গ্রিক ভাষায় দ্বিভাষিক শিলালিপি পাওয়া গেছে। কান্দাহার শিলালিপিতে শিকারী ও মৎস্যজীবীদের উপর তার প্রভাব উল্লেখ আছে। লুম্বিনীতে তার সফর ও কর মৌকুফ রুম্মিনীদের স্তম্ভে, নিকালি সাগর স্তম্ভে কোনকামানার স্তূপ দ্বিগুণ করার কথা বলা হয়েছে। বিন্দুসার কোন সালে মৌর্য সিংহাসনে আরোহণ করেন? তো বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র 297 বিসিতে সিংহাসনে আরোহণ করেন। বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ও চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। গ্রিকরা তাকে অমিত্র কট্টাস বা শত্রু নাশকারী নামে ডাকত। তিনি সম্রাট অশোকের পিতা আর চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে 297 বিসি সালে কে সিংহাসনে বসেন? একই কোশ্চিন, শুধু রিপিট হয়েছে কোশ্চিনটা অপশনটা কোশ্চিনে, ঠিক তাই তো? তো এখানে অ্যান্সার হবে কি? বিন্দুসার। একে আমরা যেটা পড়লাম, মৌর্য যুগে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে প্রদেশ ও তার রাজধানীকে নির্দেশ করে? তো দক্ষিণপথ উজ্জয়িনী, উত্তরপথ সুবর্ণগিরি, অবন্তীপথ পশ্চিম তক্ষশিলা আর প্রাচ্যপথ পূর্ব তোষালী। তো এটা অ্যান্সার হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অপশন ডি, প্রাচ্যপথ পূর্ব তোষালী। আচ্ছা, এখানে দেখো মৌর্য সাম্রাজ্যের 4টি প্রদেশে বিভক্তি ছিল। একটা প্রাচ্যপথ পূর্ব তোষালী, উত্তরপথ তক্ষশিলা, অবন্তীরথ উজ্জয়িনী আর দক্ষিণপথ সুবর্ণগিরি। গ্রিক শাসক সেলুকাস নিকেটর কাকে ভারতীয় শাসকের দরবারে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিলেন? তো দেখো এখানে সেলুকাস নিকেটর কাকে ভারতীয় শাসকের দরবারে পাঠিয়েছিলেন, এই কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে আর কি। কোশ্চেন ঠিক ছিল পরীক্ষা, এখানে অনুবাদ করতে গিয়ে মিস্টেক হয়েছে। এখানে কোশ্চেনটা এরকম হবে যে সেলুকাস নিকেটর কার দরবারে দূত পাঠিয়েছিলেন, ঠিক আছে, কোন শাসকের দরবারে। তো এখানে কাকে না, কোন ভারতীয় শাসকের দরবারে হবে? তো চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে মেগাস্থেনিসকে পাঠিয়েছিলেন। অশোকের কতটি স্তম্ভ লিপি বা প্রধান স্তম্ভ লিপি পাওয়া গেছে? তো প্রধান স্তম্ভ লিপি পাওয়া গেছে 60টি। অশোকের 60টি প্রধান স্তম্ভ লিপি পাওয়া গেছে। এই লিপিগুলো পাওয়া গেছে টোপরা, বর্তমান দিল্লি, আর মিরাট, কৌশাম্বী, রামপুরবা, চম্পারণ প্রভৃতি স্থানে। এখানে 60টি প্রধান লিপি রয়েছে। স্তম্ভলিপি 1, মানুষের সুরক্ষার জন্য অশোকের নীতিমালা। স্তম্ভলিপি 2 এ রয়েছে ধম্ম, এর সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে দয়া, সত্যবাদিতা, নৈতিকতা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। স্তম্ভলিপি 3তে প্রজাদের প্রতি হিংসা, নিষ্ঠুরতা, রাগ এবং ঈর্ষা নিয়ন্ত্রণ করা আহ্বান। স্তম্ভলিপি 4-এ দেখো রাজুক, রাজকর্মচারীদের দায়িত্ব কর্তব্য বর্ণনা হয়েছে। স্তম্ভলিপি 5-এ কোন পাখি ও পশু নির্দিষ্ট দিনে মারা যাবে বা কোনটিকে একেবারে মারা যাবে না সে সম্পর্কে একটি তালিকা দেওয়া রয়েছে। স্তম্ভলিপি 6-এ ধম্মনীতির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। স্তম্ভলিপি 7-এ সমস্ত ধর্মের উদ্দেশ্য, আত্মসংযম ও মন পরিশুদ্ধতা তা অশোক ব্যাখ্যা করেছেন। আচ্ছা, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানকারী শ্রীলঙ্কার বৌদ্ধ গ্রন্থটির নাম কি?
তো শ্রীলঙ্কার বৌদ্ধ গ্রন্থের নাম হচ্ছে দীপবংশ, যেখান থেকে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে ইতিহাস পাওয়া যায়। দীপবংশ হলো শ্রীলঙ্কার প্রাচীনতম বৌদ্ধ ধর্মগ্রন্থ, যেখানে মৌর্য সাম্রাজ্য বিশেষ করে সম্রাট অশোক ও তার ধর্ম প্রচারের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর নিম্নলিখিতের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন? তো তার ছেলে বিন্দুসার, অপশন বি। অশোকের শিলালিপি অনুসারে নিম্নলিখিত কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না? ইন্দ্রপ্রস্থ এটা প্রাদেশিক কেন্দ্র ছিল না। বাকি আমরা 4টি প্রাদেশিক কেন্দ্র পড়লাম, তোষালি, উজ্জয়িনী, তক্ষশিলা আর একটা কি পড়লাম, উত্তরপথ, তাই তো। কৌটিল্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বে কোন নন্দ শাসককে পরাজিত করেন? তো ধননন্দকে পরাজিত করেন। এখানেও একটু মিস্টেক হয়েছে, এটা অ্যান্সার হবে ধননন্দ, ঠিক আছে, ধননন্দকে, নন্দবংশের ধননন্দকে পরাজিত করে তারপর নতুন সাম্রাজ্য গড়ে তোলেন, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য মিলে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করেন, এটা এখানে দেখতে পারো। নিচের কোন স্তম্ভটি খোদাই করা শিলা নির্মিত স্তম্ভ হিসাবে পরিচিত? তো অ্যান্সার হচ্ছে মৌর্য স্তম্ভ, অপশন সি। মৌর্য সাম্রাজ্যের নগর প্রশাসনের প্রসঙ্গে নিচের কোন কোন বক্তব্য সঠিক? মেগাসেনিস মৌর্য সাম্রাজ্যের নগর প্রশাসনের উপর আলোকপাত করেছিলেন। নগর পরিষদ 6টি কমিটিতে বিভক্ত ছিল। নগর প্রশাসন ছিল সুচারুভাবে পরিকল্পিত। সবটাই ঠিক, এখানে অপশন সি হবে অ্যান্সার, এ বি সি ঠিক। নিচের কোন শিলালিপিতে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের বিবরণ দিয়েছেন? তো অ্যান্সার হচ্ছে 13 রক এডিক্ট, তো এখানে 13 নম্বর হবে, ঠিক আছে, শিলালিপি 13 নম্বর। অশোকের শাসনকালে 268 থেকে 232 খ্রিস্টপূর্ব জারি করা শিলালিপি ও স্তম্ভলিপিগুলি ও তার ধর্মনীতি শাসন দর্শনের প্রতিফলন। শিলালিপি 13তে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে, যেখানে যুদ্ধ পরবর্তী ধ্বংস ও প্রাণহানির জন্য অশোকের অনুতাপ প্রকাশিত হয়। এই লিপিতে তার বৌদ্ধ ধর্মের দীক্ষা ও অহিংস নীতিতে অঙ্গীকার কথা লেখা রয়েছে। নিচের কোন মৌর্য শাসকের সঙ্গে প্রিয়দর্শী নামটি যুক্ত? তো প্রিয়দর্শী বলা হতো অশোককে, অপশন সি। দেইমাকাস, যিনি একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন, তিনি মৌর্য সাম্রাজ্যের কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো দেইমাকাস এসেছিলেন বিন্দুসারের সময়। নিচের কোন প্রধান শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের উল্লেখ করেছেন? এটা কোশ্চিন রিপিট হয়েছে, সিজিএল 2024 এসেছে এবং এমটিএসে, তো এটা 13 রক এডিক্ট, অপশন সি। মৌর্য শাসনে সাধারণত প্রাদেশিক প্রশাসনের প্রধান কে হতেন? তো অ্যান্সার হচ্ছে কুমার, অপশন বি। নিচের কোনটি অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে ছিল না? তো অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্য রাজনৈতিক ঐক্য ছিল, তারপরে অহিংসা ছিল, ব্রহ্মচর্যটা ছিল না, ধর্মনিরপেক্ষতাটা ছিল। নিচের কোন রাষ্ট্রদূত সেলুকাস ওয়ানের তরফ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠানো হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে মেগাস্তেনিস। নিচের কোন শিলালিপিতে পশু বলির নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে? তো প্রধান শিলালিপি 1। অশোক তার পুত্র মহেন্দ্র কন্যা সংঘামিত্রাকে ধর্ম প্রচারের জন্য কোন দেশে পাঠিয়েছিলেন? তো শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন, অপশন ডি। ওকে।